প্রিয় শিক্ষার্থীরা, হাজী আসমত কলেজ কর্তৃক আয়োজিত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মাকসুদ আক্তার, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, হাজী আসমত কলেজ, ভৈরব। আমি আশা করছি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো। তো এবার 2020-21 শিক্ষাবর্ষে যারা ভর্তি হয়েছ এবং যারা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়টি নিয়েছ, তাদেরকে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা ভালো আছো নিশ্চয়ই। তো যারা এই বিষয়টি নিয়েছ, আমি তাদের সম্পর্কে দু একটি কথা বলি। যে অনেকেই মনে করে থাকে যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এটা অনেক কঠিন একটা বিষয়, আসলে কিন্তু তা নয়। তো তোমরা ভয় না পেয়ে বা কারো কথায় ভীত না হয়ে বই পড়া শুরু করো এবং পড়তে থাকো। যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে সেটা সমাধান করার জন্য আমরা তোমাদের সার্বিক সহযোগিতায় আমরা রয়েছি। তো এই বিষয়টি আমি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের বিভাগীয় প্রধান জনাব হেলাল উদ্দিন স্যার এবং আমি মাকসুদ আক্তার, আমরা দুজন এই বিষয়টি পড়াবো। তো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এটা তোমাদের দুইটা পত্রে বিভক্ত, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। তো প্রথম পত্রে তোমাদের 60টি অধ্যায় রয়েছে এবং দ্বিতীয় পত্রে ভারতবর্ষের ইতিহাস এবং বাংলাদেশের ইতিহাস সহ 6টি অধ্যায় রয়েছে। তো আমি আশা করি যে তোমরা ইতিমধ্যে সিলেবাস পেয়ে গেছো। সিলেবাসে পরীক্ষা অনুযায়ী তোমাদের বন্টনগুলি দেয়া আছে, তোমরা দেখে নিও। তো আমরা ফার্স্ট ইয়ারে প্রথম অর্ধেক পড়া করব এবং সেকেন্ড ইয়ারে বাকি অর্ধেকগুলি আমরা পড়ব। তো কাজেই পড়াকে ভয় না পেয়ে সহজভাবে নিয়ে পড়ার চেষ্টা করবে এবং দেখবে যে তোমরা ভালো করতে পারবে। তাহলে আজকে আমি যে তোমাদের সঙ্গে আমার যেহেতু আজকে প্রথম ক্লাস, তাই আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রথম পত্র থেকে প্রথম অধ্যায় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি আমি পড়া শুরুর আগে আরেকবার একটু বলে নিচ্ছি, বিষয়ের নামটা তোমরা একটু খেয়াল করবে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, অনেকে সাবজেক্টটা লিখতে গিয়ে নামটা ভুল করে থাকো, সেজন্যই আমি বারবার বলছি যে সাবজেক্টের নামটা একটু ভালোভাবে খেয়াল করবে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। আর ইংরেজিতে যখন এই সাবজেক্টের নামটা আমরা বলবো তখন এটা হবে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার। ইসলামিক হিস্ট্রি ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার এটার ইংরেজি নাম। তাহলে প্রথমে আমরা প্রথম অধ্যায়ের যে প্রথম অংশ আরবের ভৌগোলিক অবস্থান দিয়ে তোমাদের প্রথম অধ্যায়টা শুরু হয়েছে। আমরা আরবের ভৌগোলিক অবস্থানটা এই কারণে পড়ব যে ইসলামের আবির্ভাব যেহেতু আরব দেশে হয়েছে, সেহেতু কোন অবস্থার প্রেক্ষিতে কোন দেশে কেন ইসলামের আবির্ভাবটা হলো সেই দেশ সম্পর্কে আমাদের একটা প্রাথমিক ধারণা থাকতে হবে, সেজন্যই আজকের এই আলোচনা। তাহলে শুরুতেই আমরা আজকে আরবের ভৌগোলিক অবস্থা নিয়ে কথা বলবো। তো আরবের ভৌগোলিক অবস্থা আলোচনা করতে গিয়ে প্রথমেই যে বিষয়টি আসবে সেটা হচ্ছে আরবের নামকরণ। কিভাবে আরব নামটার উৎপত্তি হলো। তো আরবের নাম আসলে কিভাবে এসেছে সে সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে অনেক মতবিরোধ রয়েছে। যেমন কোনো ঐতিহাসিক মনে করে থাকেন যে হেজাজ অঞ্চলের তামা প্রদেশের নিকট আরাবা নামক একটি স্থান ছিল। আরাবা নামক একটি স্থান ছিল এবং এই আরাবা থেকে আস্তে আস্তে কালক্রমে আরব নামটির উৎপত্তি হয়েছে।
আবার কেউ কেউ মনে করে থাকেন আবহার শব্দ থেকে, আবহার, আবহার শব্দ থেকে আরব নামটির উৎপত্তি হয়েছে, যেহেতু আবহার শব্দের অর্থ হচ্ছে মরুভূমি এবং আরব দেশটি যেহেতু মরুময়, সে কারণে এই আবহার থেকেও আরব নামের উৎপত্তি হতে পারে। তবে অধিকাংশ ঐতিহাসিক যে বিষয়টি মনে করে থাকেন সেটা হচ্ছে যে প্রাচীনকালে আরব দেশে একজন ব্যক্তি ছিলেন যার নাম হচ্ছে কাহাতান। কাহাতান, তো এই কাহাতানের একজন পুত্র ছিলেন যার নাম ছিল ইয়ারুব বা ইয়ারাব। ইয়ারুব বা ইয়ারাব, তো এই ইয়ারুব বা ইয়ারাব থেকে আরব নামের উৎপত্তি হতে পারে বলে অধিকাংশ ঐতিহাসিক মনে করে থাকেন। তাহলে এখানে আরবের নামকরণ কিভাবে হয়েছে সেটা দেখতে গিয়ে আমরা দেখলাম যে এখানে আরাবা নামক স্থান রয়েছে, একটা আরাবা নামক একটা স্থান ছিল, সেখান থেকেও এটা হতে পারে। আবার আবহার এই শব্দটা থেকেও হতে পারে। এবং যেহেতু অধিকাংশ ঐতিহাসিক বলেছেন যে কাহাতানের পুত্র ইয়ারুব বা ইয়ারাব থেকে আরব নামটি এসেছে, আমরা সেই দিকটাই বেশি জোর দিব। তো এইবার আমরা চলে যাব আরবের ভৌগোলিক অবস্থা নিয়ে। তো এখানে আমি প্রসঙ্গত উল্লেখ্য যে আরেকটা কথা আমি এখানে বলে নিচ্ছি যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের অনেক কিছুই তোমাদের জানা থাকবে। তো পারিবারিকভাবেই আমরা অনেক কিছু, যেমন আমাদের নবীজি খুলাফায়ে রাশিদিন সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা রয়েছে। আর সেকেন্ড পত্রের যেটা, দ্বিতীয় পত্রের যেটা রয়েছে ভারতবর্ষের ইতিহাস, সেখানে মুঘলদের কথা আমরা অনেকেই জানি। আর বাকিটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস, কিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলো, তারপরে কিভাবে পলাশির যুদ্ধ হলো, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, এগুলো নিয়ে আলোচনা হবে। কাজেই এখানের বেশিরভাগ পড়াই দেখবে যে তোমাদের আগে থেকেই পড়া আছে, কয়েকটা চ্যাপ্টার তোমাদের জন্য একটু নতুন হবে, কাজে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো এইবার আরবের ভৌগোলিক অবস্থা নিয়ে আমি কথা বলবো। তো পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপ আরব ভূখণ্ড এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত। এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল, এগুলি মনে রাখবে, পরীক্ষায় আসে এগুলো। পরীক্ষায় এমসিকিউ এবং অনুধাবনমূলক প্রশ্নের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। তো আরব পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপ, যেটা এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। তো এই আরব ভূখণ্ডের 3 দিকেই রয়েছে পানি এবং একদিকে স্থলভাগ রয়েছে, যে কারণে এটাকে বলা হয় জাজিরাতুল আরব। জাজিরাতুল আরব জাজিরাতুল আরব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখান থেকে প্রতি বছর পরীক্ষায় প্রশ্ন আসে। জাজিরাতুল আরব শব্দের অর্থ কী, অথবা জাজিরাতুল আরব বলতে কি বোঝায়, এই প্রশ্নটা পরীক্ষায় প্রায়ই এসে থাকে। তাহলে আমি যে কথাটা বললাম যে আরব ভূখণ্ডের 3 দিকে ছিল পানি এবং একদিকে স্থলভাগ, তো যেহেতু আরব ভূখণ্ডের 3 দিক পানি এবং একদিক স্থলভাগ দ্বারা বেষ্টিত, তাই একে বলা হয় জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ। তাহলে এই জাজিরাতুল আরব শব্দের অর্থ হচ্ছে, আরব হচ্ছে আরব, আর এই জাজিরাতুল এই শব্দটা দ্বারা উপদ্বীপ বোঝাচ্ছে, উপদ্বীপ। তাহলে জাজিরাতুল আরব শব্দের অর্থ হচ্ছে আরব উপদ্বীপ। তাহলে জাজিরাতুল আরব কেন বলা হচ্ছে? যেহেতু আরব ভূখণ্ডের 3 দিক পানি এবং একদিক স্থলভাগ দ্বারা বেষ্টিত, সে কারণে একে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ
বলা হয়। এটা মনে রাখার চেষ্টা করবে। তো আরবের পূর্ব দিকে রয়েছে পারস্য উপসাগর, পশ্চিমে রয়েছে লোহিত সাগর, উত্তরে রয়েছে সিরিয়া এবং দক্ষিণে ভারত মহাসাগর অবস্থিত। এই জিনিসগুলো মনে রাখবে। এমসিকিউতে প্রশ্ন থাকতে পারে যে আরবের উত্তরে কী অবস্থিত বা দক্ষিণে কী অবস্থিত, এইভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তাহলে আমি আবারও বলছি যে আরবের পূর্বে হচ্ছে পারস্য উপসাগর, পশ্চিমে লোহিত সাগর, উত্তরে সিরিয়া এবং দক্ষিণে ভারত মহাসাগর অবস্থিত। তো অবস্থানগত দিক থেকে দেখা যায় যে আরব ভূখণ্ড এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা এই তিনটা মহাদেশের মিলনস্থলে অবস্থিত এবং অস্ট্রেলিয়া এবং আমেরিকা আবিষ্কার হওয়ার পূর্ব পর্যন্ত বিশ্ব মানচিত্রে এই আরবের অবস্থানটা ছিল একেবারে কেন্দ্রবিন্দুতে। মূলত কেন্দ্রভূমি বলা হতো এই আরবকে। এবং এই তিনটা মহাদেশের সঙ্গে, যেহেতু তিনটা মহাদেশের মিলনস্থলে এটা অবস্থিত ছিল, সেহেতু আরব থেকে এই তিনটা মহাদেশেরই যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থা ছিল খুবই সুবিধাজনক, যে কারণে ইসলাম আবির্ভাবের 100 বছরের মধ্যেই আরব দেশের সীমা ছাড়িয়ে পৃথিবীর অন্যান্য অংশে খুব দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম হয়েছিল। তো এই আরব ভূখণ্ডের আয়তন হচ্ছে 10,27,000 বর্গ মাইল বা 26,58,781 বর্গ কিলোমিটার। 10,27,000 বর্গ মাইল, 10,27,000 বর্গ মাইল। আমাদের দেশটা কতটুকু? 55,000 বর্গ মাইল প্রায়। তো উইকিপিডিয়ার তথ্য মতে এর আয়তন 11,87,977 বর্গ মাইল প্রায়। আর আরব দেশের বর্তমান জনসংখ্যা হচ্ছে 12,38,58,026 জন। এটা উইকিপিডিয়ার তথ্য মতে বলা হচ্ছে। তাহলে আমরা জাজিরাতুল আরব এবং আরবের ভৌগোলিক অবস্থানটা জানলাম। এবার আমরা আলোচনা করব আরবের ভূপ্রকৃতি নিয়ে। কেমন ছিল আরবের ভূপ্রকৃতি? তো ভূপ্রকৃতি অনুযায়ী আরবকে 3 ভাগে ভাগ করা যায়: উত্তর আরব, মধ্য আরব এবং দক্ষিণ আরব। উত্তর আরবের অধিকাংশই হচ্ছে মরুময় এবং এই মরু অঞ্চল প্রধানত নুফুদ, দাহানা এবং হাররা এই 3টা অংশে বিভক্ত ছিল। এই মরুময় অঞ্চলে যেখানে কিছুটা মরুদ্যান রয়েছে, জায়গায় জায়গায় যেখানে মরুদ্যান রয়েছে সেখানে সামান্য কিছু লোক বসতি গড়ে উঠেছে, এছাড়া প্রায় পুরোটাই হচ্ছে মরুময় পাহাড়ি অঞ্চল। মধ্য আরবে আরবের বৃহত্তম মরুভূমি দাহানার কিছু অংশ বিদ্যমান থাকলেও এখানে ইতিহাস প্রসিদ্ধ বেশ কয়েকটি নগর গড়ে উঠেছে, যেমন হেজাজ, নজদ এবং আন আশা। এই 3টা প্রদেশ নিয়ে মধ্য আরব গঠিত। এমনকি এখানেই বিখ্যাত মক্কা, মদিনা এবং তায়েফ নগরী অবস্থিত। তো এই গেল মধ্য আরব। দক্ষিণ আরবটা হচ্ছে হাজরামাউত, ইয়েমেন এবং ওমান নিয়ে দক্ষিণ আরব অবস্থিত। তো এই অঞ্চলটা তুলনামূলকভাবে আরবের মধ্যে একটু ঘনবসতিপূর্ণ অঞ্চল ছিল এবং কৃষি এবং ব্যবসার জন্য এই অঞ্চলটা বিখ্যাত ছিল। সেই জন্য এই অঞ্চলটাকে বলা হয় সুখী আরব ভূমি। সুখী আরব ভূমি। তাহলে আমি আবারও বলছি, ভূপ্রকৃতি অনুযায়ী আরবকে 3 ভাগে ভাগ করা যায়: উত্তর আরব, মধ্য আরব এবং দক্ষিণ আরব। উত্তর আরব প্রায় পুরোটাই মরুময় এবং মধ্য আরবে রয়েছে
হেজাজ, নজদ এবং আশা প্রদেশ, এবং যেখানে মক্কা মদিনা অবস্থিত, এবং দক্ষিণ আরবটা হচ্ছে হাজরামাউত, ইয়েমেন এবং ওমান নিয়ে গঠিত, এবং এটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটি অঞ্চল, এবং কৃষি ও ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য এখানে লোকবসতি গড়ে উঠেছে বিধায় এখানে এই অঞ্চলটাকে সুখী আরব ভূমি বলা হয়। তো এইবার আমি কথা বলবো আরবের জলবায়ু নিয়ে। তো পৃথিবীর অত্যন্ত শুষ্ক ও গ্রীষ্মপ্রধান দেশগুলোর মধ্যে আরব উপদ্বীপ ছিল অন্যতম। আমি প্রথমে যে কথাটা বললাম যে আরবের 3 দিক পানি দ্বারা বেষ্টিত ছিল, কিন্তু আরবের 3 দিক পানি দ্বারা বেষ্টিত থাকলেও আরব দেশের ভিতরে নৌকা চলতে পারে এমন কোনো নদ নদী ছিল না। জায়গায় জায়গায় ছোটোখাটো কিছু জলাশয় গড়ে উঠেছিল। তো সেখানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম ছিল, যে সামান্য একটু বৃষ্টিপাত হয় সেটা জলবায়ুর উপর তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। তো মরুভূমির উপর লু হাওয়া প্রবাহিত হয় এবং প্রচণ্ড গতিতে মরুঝড় আঘাত হানে, যেটা সাইমুম নামে পরিচিত। মরুভূমির যে বালুঝড় সেটাকে বলা হয় সাইমুম। তো হেজাজের সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 41 ডিগ্রি সেলসিয়াস আর মদিনার 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তো সারা বছর সেখানে যে বৃষ্টিপাত হয় তার পরিমাণ হচ্ছে 10 ইঞ্চির মতন। তো সেখানে দিনে প্রচণ্ড গরম অনুভূত হয় এবং রাতের বেলা তুলনামূলক একটু শীত অনুভূত হয়। তো এরকম একটা রুক্ষ শুষ্ক জলবায়ু এবং আবহাওয়া আরবে রয়েছে। তো আরবের উৎপন্ন ফসল, আরবে উৎপন্ন ফসল তো অনুর্বর ভূমির কারণে আরবে পর্যাপ্ত ফসল উৎপন্ন হয় না। তবে খেজুর বৃক্ষরানী হিসেবে খ্যাত খেজুর গাছ আরব দেশে প্রচুর জন্মে এবং আরবের প্রধান খাদ্যই হচ্ছে খেজুর। এছাড়াও ধান, ভুট্টা এগুলোও কিছু উৎপন্ন হয়। এরপরে আরবের যে পশু কথা বলবো সেটা হচ্ছে যে আরবের ঘোড়া হচ্ছে পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত। তো তার মধ্যে উট হচ্ছে আরবদের প্রধান জন্তু। তো উট ছাড়া আরবদের জীবন কল্পনা করা যায় না। তাদের যাতায়াত এবং যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল উট। এই মরুভূমির জন্য উটকে আল্লাহ যেন বিশেষ একটা নিয়ামত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। উটকে বলা হয় মরুভূমির জাহাজ, কেননা উট ছাড়া আরবদের জীবন কল্পনা করা যায় না। উটের মাংস তারা খায়, উটের চামড়া দিয়ে তারা পোশাক পরিচ্ছদ তৈরি করে, তাঁবু তৈরি করে, উটের মল দ্বারা তারা জ্বালানি তৈরি করে এবং মূত্র দ্বারা মস্তিষ্ক রোগের ওষুধ তৈরি করে। এরপর আমরা চলে যাব আরবের অধিবাসীদের নিয়ে। তো আরবের অধিবাসীদের 2 ভাগে ভাগ করা যায়, শহরবাসী এবং যাযাবর বা বেদুইন। তো আরবের 80% লোকই হচ্ছে যাযাবর। তো এই 2 শ্রেণীর মানুষের জীবনধারার মধ্যে অনেক পার্থক্য পরিলক্ষিত হয়। পেশার দিক থেকে, জীবিকার দিক থেকে, আচার আচরণ সব দিক থেকেই তাদের মধ্যে অনেক পার্থক্য পরিলক্ষিত হয়। তো আজকে আমি সংক্ষিপ্তভাবে তোমাদেরকে আরবের ভৌগোলিক অবস্থা নিয়ে আলোচনা করলাম। এখন তোমরা যদি বইটা একটু খুলে দেখো, আমার মনে হয় তোমাদের কাছে বিষয়টা একেবারেই সহজ হয়ে যাবে। তারপরেও যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবে বা ব্যক্তিগতভাবে যোগাযোগ করবে। তাহলে আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।